আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাদের সামরিক বাহিনী অর্থাৎ সেনা, নৌ এবং বিমান বাহিনীকে বাংলাদেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা এবং তাদের সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। ভারত সরকারের এই কর্মকাণ্ডে এমনিতেই প্রশ্ন উঠছে, তারা কি বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াতে চাচ্ছে? যদি তারা যুদ্ধে জড়ায় তাহলে কে জিতবে, ভারত না বাংলাদেশ? প্রথমেই বলছি, ভারত যদি আমাদের সাথে যুদ্ধে জড়ায় তাহলে ভারত গোহারা করে হারবে। কেন হারবে চলুন সেটাই দেখে নিই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ভারতের সাথে বাংলাদেশের 3টা যুদ্ধ হয়েছে এবং 3টাতেই বাংলাদেশ জিতেছে, অর্থাৎ আমরা জিতেছি। এবং মিয়ানমারের সাথে একটা যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধটা তো আমরা জিতেছি। 1971 সালের পরে বাংলাদেশ অধ্যুষিত পাদুয়ায় বিএসএফ নানা অবৈধ কর্মকাণ্ড করে আসছিল এবং তারা বাংলাদেশের ভিতরে ঢুকে অবৈধভাবে সড়ক নির্মাণ করছিল, যেটি আন্তর্জাতিক আইন এবং বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি অনুযায়ী একটি আইন পরিপন্থী কাজ। তাদেরকে বারবার মানা করা সত্ত্বেও তারা কিন্তু অবৈধভাবে রাস্তা নির্মাণ করে যাচ্ছিল। এই অবস্থায় 2001 সালের 16 এপ্রিল বিডিআর প্রায় 800 থেকে 1000 বিডিআর সদস্য নিয়ে পাদুয়ায় আক্রমণ করে এবং পাদুয়া দখল করে নেয়। এই পাদুয়া কিন্তু এর আগে ভারত অবৈধভাবে দখল করে রেখেছিল। এই পাদুয়া দখলের পর সেখানে একটি বিএসএফের ঘাঁটি ছিল, সেই বিএসএফ ঘাঁটিতে কয়েকজন বিএসএফ সদস্য ছিল। সেই বিএসএফ ঘাঁটিটা বিডিআররা আটক করে নেয় এবং বিএসএফ সদস্যরা ভিতরে আটকা পড়ে যায়। এরপরে সেই বিএসএফ ঘাঁটিকে শক্তিশালী করার জন্য বিএসএফের পক্ষ থেকে আরও 3টি কোম্পানি আসে এবং তারপরে বিডিআর এবং বিএসএফের মধ্যে মীমাংসা হয়ে যায় বিনা রক্তপাত ছাড়াই। এখানে কিন্তু প্রাথমিক বিজয় কিন্তু বিডিআরেরই হয়েছিল, কারণ তারা পাদুয়াকে দখল করে নিয়েছিল, যেটি ভারত অবৈধভাবে দখল করে রেখেছিল। এ ঘটনার পরে ভারত বাংলাদেশ সীমান্তে আরও সতর্কতা জারি করে এবং প্রায় 300 সদস্যের একটি বিএসএফের ছোট্ট দল পাদুয়ার পশ্চিমে 200 কিলোমিটার দূরে বড়াইবাড়ি গ্রামে প্রবেশ করে বাংলাদেশের ভেতরে ঢুকে যায়। এর আগে পাদুয়ায় যে ভারতের বিএসএফ বিডিআরের কাছে হারে, এই হারের প্রতিশোধ নিতে তারা বাংলাদেশের ভিতরে ঢুকে হামলা করতে এসেছিল। কিন্তু 18 এপ্রিল বিএসএফ সদস্যরা ঢুকার সাথে সাথেই বাংলাদেশের বিডিআর অতর্কিত হামলা চালায় এবং এই বিডিআরের সঙ্গে প্রায় শত শত গ্রামবাসী বিডিআরকে সহায়তা করেছিল। বিডিআরের অতর্কিত হামলার পরে প্রায় 16 জন ভারতের বিএসএফ সদস্য নিহত হয় এবং বাংলাদেশের 3 জন বিডিআর সদস্য নিহত হয়। এটি ছিল ভারত বাংলাদেশের প্রথম যুদ্ধ, যে যুদ্ধে বাংলাদেশ বিজয় অর্জন করে এবং ভারত গোহারা করে হারে। এই যুদ্ধের পরে কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে শুরু করে। এরপরে আবার 2005 সালের 16 এপ্রিল আখাউড়া উপজেলার ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের প্রায় 20 থেকে 25 জন সদস্য এবং প্রায় 60 থেকে 75 জন ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করে এবং তারা হীরাপুর গ্রামে, বাংলাদেশ ভারত সীমান্ত লগ্ন হীরাপুর গ্রামে, সেখানে তারা ব্যাপক লুটপাট শুরু করে। এই লুটপাটে গ্রামবাসী তাদেরকে বাধা দিতে গেলে বিএসএফ সদস্যরা গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপরে গ্রামবাসী এবং বিডিআর সদস্যরা বিএসএফের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপরে বিডিআর এবং বিএসএফের মধ্যে প্রায় 4-5 ঘন্টা ধরে গোলাগুলি হয় এবং এই হীরাপুর গ্রাম একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। এই হীরাপুরের সংঘর্ষে বিএসএফের কোম্পানি কমান্ডার এবং অ্যাসিস্ট্যান্ট কমান্ডার নিহত হয় এবং বিএসএফ সদস্যরা তাদেরকে ফেলে রেখেই পালিয়ে যায়। এই যুদ্ধে বাংলাদেশ বিজয় অর্জন করে। তাহলে তো বুঝতে পারছেন তখনকার বিডিআর কতটা শক্তিশালী ছিল এবং এই বিডিআরের শক্তিকে ক্ষুণ্ণ করার জন্যই ধারণা করা হয় পিলখানার মতো হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, যাতে বিডিআরের মনোবল পুরোপুরি ভেঙে যায়। এখানে তো শুধু বিডিআর নেমেছিল, যদি বাংলাদেশ সেনাবাহিনী নামতো, তাদের সাথে যুদ্ধ করত, তাহলে তাদের কী অবস্থা হতো ভাবতে পারছেন? ইতিহাস পর্যালোচনা করে বলা যায়, ভারত যদি বাংলাদেশের সাথে যুদ্ধ লাগে তাহলে বাংলাদেশের হারের সম্ভাবনা অত্যন্ত কম, কারণ ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে তাহলে কিন্তু ওইদিকে পাকিস্তান বসে আছে, তারা কিন্তু সুযোগের অপেক্ষায় রয়েছে, তারা যে কোনো সময় ভারতে আক্রমণ করতে পারে। এদিকে ভারত যদি বাংলাদেশের সাথে যুদ্ধ লাগে তাহলে ভারত বাংলাদেশকে নিয়ে ব্যস্ত থাকবে, ওইদিকে এই সুযোগের সন্ধানে কিন্তু পাকিস্তান বসে আছে, সেই সুযোগ তারা কাজে লাগাবে এবং তারা ভারতের ওইদিকে আক্রমণ চালাবে। তার উপরে বসে আছে চীনের সাথে কিন্তু ভারতের সীমান্ত নিয়ে অত্যন্ত দ্বন্দ্ব রয়েছে। শুনলাম নাকি চীন ভারতের প্রায় 60 কিলোমিটার অঞ্চল দখল করে নিচ্ছে, 60 কিলোমিটার ভিতরে প্রবেশ করেছে। তাহলে তো বুঝতে পারছেন, এদিকে কিন্তু নেপালের সাথে ভারতের শত্রুতা রয়েছে, তারাও কিন্তু বিভিন্ন সুযোগের সন্ধানে বসে থাকতে পারে। তাহলে তো বুঝতেই পারছেন ভারত কতটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে। এদিকে তো 7 সিস্টার্স আলাদা হওয়ার জন্য মুখিয়ে বসে আছে, তারা যে কোনো সময় পায় না যে এখনই তারা স্বাধীনতা অর্জন করে বা স্বাধীনতা লাভ করে। তাহলে এই মুহূর্তে এই অবস্থার ভিত্তিতে ভারত কাকে সামলাবে? পাকিস্তানকে সামলাবে, বাংলাদেশকে সামলাবে, নেপালকে সামলাবে, না চীনকে সামলাবে, না তার নিজস্ব অঙ্গ 7 সিস্টার্সকে সামলাবে? এরপরে যদি ভারত 7 সিস্টার্সকে বাঁচাতে যায়, তখন যদি নেপাল চিকেন নেকের গলা চেপে ধরে তাহলে কি করবে? 7 সিস্টার্স তো আলাদা হয়ে যাবে। এদিকে মমতার সাথে মোদির অত্যন্ত খারাপ সম্পর্ক। মমতা যদি জয় বাংলা করে পশ্চিমবঙ্গকে আলাদা রাষ্ট্র গঠন করে, আবার ওদিকে হায়দ্রাবাদকে কিন্তু ভারত জোর করে দখল করে রেখেছে, তারা যদি স্বাধীনতা চায় তখন তারা কি করবে?
তার মানে বুঝতে পারছেন, বাংলাদেশকে যদি ভারত ছোঁয়ার চেষ্টা করে তাহলে ভারত জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তারপরেও ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে বসে তাহলে বাংলাদেশের সেনাবাহিনী, বিজিবির পাশাপাশি তরুণ জনগোষ্ঠী, ছাত্র জনতা মিলে প্রায় অন্তত 5 কোটি মানুষ যুদ্ধে জড়াতে পারবে। এদিকে ভারতের শত্রু দেশগুলো তো আছেই, তাদের কাছ থেকে সাহায্য পাওয়া যায়। তার পাশাপাশি আমেরিকা এখন আমাদের পাশে রয়েছে। আমাদের দেশকে ছোট মনে হয়, বাংলাদেশকে ছোট মনে হয়। এই ছোট্ট জায়গাতে যদি ভারত আগুন জ্বালায় তাহলে ভারত পুরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আশা করি ভারত এত বড় দুঃসাহস দেখাবে না। এসব ঘটছে একমাত্র শেখ হাসিনার জন্য। সে বাংলাদেশে বসে গণহত্যা চালিয়ে এখন ভারতে গিয়ে বসে আছে এবং সেখানে কুটনিবুড়ির মতো কুটচাল করছে কীভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করা যায়। একটা কথা মাথায় রাখা দরকার, তোমার যদি জনসমর্থন না থাকে তুমি কেমন করে পাওয়ারে আসো ভাই? এদেশটা কারো বাপ আর না, কারো ভাতারেন না যে এমনিতেই পাওয়ারে চলে আসতে পারবে। ভারতের সাধারণ মানুষের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তবে ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে তবে ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। অনেক ভেবে চিন্তে দেখলাম যদি ভারত বাংলাদেশে আক্রমণ করে তাহলে তারা কিন্তু রংপুর বিভাগে আক্রমণ করতে পারে, কারণ তারা রংপুর কিছু দখল করতে পারে, তাহলে তাদের সেভেন সিস্টার সুরক্ষিত হবে, কারণ তারা অনেকখানি জায়গা পেয়ে যাবে। তবে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক যারা রয়েছে তারা বলছে যে ভারতে বাংলাদেশে আক্রমণ করার কোনো সম্ভাবনাই নেই। এদিকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তিনিও বলেছেন যে ভারত বাংলাদেশে আক্রমণ করার সম্ভাবনাই নেই। তারপরে যদি ভারত বাংলাদেশকে আক্রমণ করে, বাংলাদেশকে আগুন জ্বালানোর চেষ্টা করে, তবে সেই আগুনে ভারতকে জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে হবে। তো দেখা যাক সামনে কি হয়। আজকের মতোই এটুকুই। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজে যদি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিবেন। খোদা হাফেজ।